করছিল তাজউদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু থেকে আলাদা করা। তাজউদ্দিন আহমেদ সরে যাননি, আমি বইয়ে লিখেছি, বঙ্গবন্ধু সরে গিয়েছিলেন। কারণ বঙ্গবন্ধু উষ্ণ হৃদয় ছিলেন, নরম হৃদয় ছিলেন, উনি প্রভাবিত হয়ে গেছেন। এটাও ইতিহাসের সত্য, হতেই পারে। একজন, আমার বাবার কি ভুল ত্রুটি ছিল না? অজস্র ভুল ত্রুটি ছিল। বঙ্গবন্ধুর ছিল না? অজস্র ছিল। ওনারা তো কেউ দেবতা নন, কিন্তু একই সাথে তাদের প্রচণ্ড অবদানও রয়েছে। তা আমরা যদি তাদেরকে পূর্ণাঙ্গ দৃষ্টিতে দেখি তাহলেই কিন্তু জাতিটা এগিয়ে যায়। এখানে তো লুকোছাপির কিছু নেই, বঙ্গবন্ধুর স্থান থেকে কেউ নিতে পারবে না। তো যেটা হলো যে তখন তো খন্দকার মোশতাকও ঢুকে গেল, মুজিব বাহিনীর সেই যে তারা যখন যুদ্ধের সময় তারা যখন মুজিব বাহিনী করলো, সরকারের বিরোধী স্থানে অবস্থান করলো, তাজউদ্দিন সরকার অনেক চেষ্টা করেছিল তাদেরকে নিয়ন্ত্রণে আনতে, তারা নিয়ন্ত্রণেও আসেনি। তো ওই সবের ঘটনার পরিপ্রেক্ষিতে রক্ষী বাহিনী হলো, রক্ষী বাহিনীর মেজরিটি, যেটা সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন যে এসছে, একে খন্দকারের বইতেও আছে। আপনি দেখবেন ডক্টর কামাল হোসেন ইতিহাসের অধ্যাপক, নট আইনজীবী ডক্টর কামাল হোসেন, উনিও ওনার বইতে লিখেছে তাজউদ্দিন আহমেদের উপর উনি পিএইচডি ডিসার্টেশনটা উনি করেন। ওখানে উনিও লিখেছেন যে এই রক্ষী বাহিনীর অধিকাংশ আসলো মুজিব বাহিনী থেকে। জগজিৎ সিং অরোরা, ওনার ইন্টারভিউটায় আমি আপনাদেরকে আবার পড়ে দেখার অনুরোধ করছি। উনি ভিডিও ইন্টারভিউতে বলেন যে উনিও মানা করেন বঙ্গবন্ধুকে যে আপনারা মুজিব বাহিনী দিয়ে রক্ষী বাহিনী করেন না, এটা কিন্তু একটা বিশাল একটা ভুল পদক্ষেপ নিচ্ছেন। তো এতগুলি লোক তো একই কথাই বলছে, তো সেটা একটা বড় কারণ ছিল। একে খন্দকারের বইয়ের প্রসঙ্গ বলছিলেন এবং এটাও বলছিলেন যে আমাদের লেভেল অফ টলারেন্স এবং আমাদের ইতিহাসে যার যার অবস্থান, যার যার কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করে এগিয়ে যাওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি সমাজের বা একটি দেশের এগিয়ে যাওয়ার পেছনে। এখন আপনার কি ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সটটা আপনি ব্যাখ্যা করেছেন, কেন আপনি এই বইটা লিখলেন, কি আপনাকে ইন্সপায়ার করেছে। কিন্তু একে খন্দকার সাহেব তো বিভিন্ন সময়ে তার কি বলে যে সরকারি বিমান বাহিনীতে ছিলেন, মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক হিসেবে উনি অবদান রেখেছেন, বিভিন্ন সরকারের সময় উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, শেখ হাসিনা গভর্নমেন্টেরও উনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন দীর্ঘদিন। কি মনে হয় ওনার যে বক্তব্য, বিশেষ করে কয়েকটি বিষয় খুব আলোড়ন তুলেছে, সমালোচনাও হয়েছে, যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটি শেষ করেছিলেন জয় বাংলা এবং কেউ বলছেন যে পাকিস্তান, অথবা কেউ বলছেন জয় পাকিস্তান, এই ধরনের বক্তব্য দিয়ে শেষ করেছেন, কেউ শুনেছেন কেউ শুনেননি এসব বক্তব্য। আপনার কি মনে হয় যে এই বিষয়গুলোকে অর্থমন্ত্রী যেহেতু বলেছেন যে আরেকটি বই লিখে সেটাকে মানে কাউন্টার করা যেতে পারে, কিন্তু দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে নয়, কিংবা তাকে বাজেয়াপ্ত করে নয়, আপনার কি মূল্যায়ন এই বিষয়ে? দেখুন, অর্থমন্ত্রী সাহেব ঠিক কথা বলেছেন, ওনাকে আমি খুবই ধন্যবাদ দিই, কারেক্ট কথা। দেখুন, যুক্তির বিপরীতে যুক্তি আসাই তো সমীচীন। যুক্তির বিরুদ্ধে উষ্ণতা, উত্তেজিত কথাবার্তা, এগুলো তো উচিত নয়। এবং আমরা পার্লামেন্টের সময় আমরা কেন নষ্ট করছি, ট্যাক্স পেয়ার্স মানি। এই বইটা যদি আমাদের মনে হয় যে তথ্যে ভুল, আমরা তাহলে ওটা রিজয়েন্ডার দিই, আমরা বলি যে এখানে তথ্যে ভুল সংশোধিত হোক। আমি শুনেছি, আমি খোলাই বলি, আমিও ছিলাম আম্মার সাথে তখন ছোট, ওই রেস কোর্সের ময়দানে। আমার যতটুকু ধারণা আছে উনি জয় বাংলাই বলেছেন, কিন্তু তারপর ক্রস চেকিং করা তো দরকার, কারণ আমার তখন বয়স ছোট, আমিও তো হয়তো না ভালো শুনতে পারি। কিন্তু আমি ব্যারিস্টার আমিনুল ইসলাম সাহেবের সাথে কথা বললাম, উনি বললেন উনি জয় বাংলাই শুনেছে, জয় বাংলা দিয়ে উনি শেষ করেছেন। আবুল কাসিম ফজলুল হক তাজউদ্দিন আহমেদ স্মারক বক্তৃতা যে দিলেন, ওখানে উনি লিখেছেন যে বঙ্গবন্ধু জয় বাংলা দিয়ে শেষ করেছেন। আর আজ সকালে আমি ডক্টর প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে কথা বললাম, তো উনি বললেন যে উনিও অনুষ্ঠানে ছিলেন, উনি বললেন যে জয় বাংলা উনি খুব জোরে বলেছেন, তখনই তো খুব উত্তেজিতভাবে সবাই খুব হই হুল্লোড় করে ওঠে, হইচই। তখন উনি আস্তে করে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন। এটা হয়তো সবাই শুনিনি, কিন্তু উনি জয় পাকিস্তানও। আমি এখানে মানে ভিন্ন মতাবলম্বী ওই ভাষণের শেষ অংশটা নিয়ে কথাটা শুনলাম। আমার নিজের ব্যক্তিগত মতামত, বঙ্গবন্ধু যদি জয় পাকিস্তানও দিয়ে বলে থাকেন, সমস্যাটার কি হলো? কারণ কি, তখন তো আমরা পাকিস্তান ফ্রেমওয়ার্কের মধ্যেই তখনও তো আলোচনা চালাচ্ছি, তাই না? আমরা তো বঙ্গবন্ধু তো শর্তগুলি দিলেন যে সৈন্যবাহিনী প্রত্যাহার করো, সামরিক আইন প্রত্যাহার করো ইত্যাদি যে শর্ত দিলেন, তো তখনও তো আমরা পাকিস্তান ফ্রি। এটা তো এত বড় ইস্যু হতে পারে না। উনি তো স্বাধীনতার প্রতীক, মানুষ তো যুদ্ধে নেমেছে ওনার কথা নিয়ে। আমার বাবা যখন মুজিবনগর
স্থাপিত করলেন, প্রথম রাজধানী যেটা বাংলাদেশের, উনি তো তাজউদ্দিন নগর করেননি, উনি তো মুজিব নগরই করেছেন, তাই না? তো এখানে ভয় পাওয়ার তো কিছু না, বঙ্গবন্ধু তার স্থানেই আছেন। তবে আমার কথা, অন্য যারা অবদান রেখেছে সবাইকে কৃতিত্ব দিতে হবে, সবাইকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। কারণ স্বাধীনতার উনি ছিলেন একটা বিশাল স্তম্ভ, তার পাশে কিন্তু আরও অনেকেই ছিল, ওটাও তো আমাদের নিয়ে আসতে হবে। আমরা যখন দেখুন, আপনি যদি যান ওয়াশিংটনে স্মিথসোনিয়ানে, যে ওখানে বলে লার্জেস্ট মিউজিয়াম পাড়া ইন দ্য ওয়ার্ল্ড, লার্জেস্ট মিউজিয়াম নেইবারহুড ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে দেখবেন এত 19টা মিউজিয়াম, ওখানে দেখবেন এক পাশে লিঙ্কন মেমোরিয়াল, এক পাশে জেফারসন মেমোরিয়াল, ওখানে কিন্তু আবার কোএক্সিস্ট করছে। ইটস এ বিউটিফুল থিং। আমরা কেন ওটা নিয়ে আসি না? এই শ্রদ্ধাটা আমাদের নতুন প্রজন্মকে আরও দিক দেবে। আমরা শ্রদ্ধার সাথে আমাদের কথা বলা শিখতে হবে, ভালোবাসার সাথে, যুক্তির সাথে কথা বলা শিখতে হবে, তাহলেই তো আমরা এগিয়ে যাই জাতি হিসাবে, এই দ্বিধা বিভক্তিটা থাকে না। সেটা সেই প্রত্যাশা তো আপনি করছেন, কিন্তু বর্তমান যে বাস্তবতা, আমরা একদম শেষ প্রান্তে অনুষ্ঠানের, আপনার বর্তমান যে চিত্রটা দেশে দেখছেন আপনি, রাজনৈতিক বা সামাজিক যে বাস্তবতা, সেখানে আমাদের এগিয়ে যাওয়ার কি কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা? অবশ্যই যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তরুণ প্রজন্ম, কিন্তু আমি যত ইমেল পেয়েছি, চিঠিপত্র, বেশিরভাগ কিন্তু এসছে তরুণ প্রজন্ম থেকে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে আমি আমার বইটা দিয়ে আমি একটা হয়তো স্ট্যাটিস্টিক্যাল তেমন অ্যানালিসিস করছি না, কিন্তু আমার ধারণা যে এই যে আমি যখন আসি এখানকার বিভিন্ন সভায়, তাজউদ্দিন আহমেদ সম্বন্ধে, মুক্তিযুদ্ধ নিয়ে যার কথা হয়, প্রচুর মানুষের সমাগম হয়। আপনারা তো এনটিভি থেকে কভার করেছেন, বিভিন্ন সময় টিভি গেছে, চ্যানেল আই, আরও বিভিন্ন আর টিভি, বিভিন্ন টিভি থেকে। তো আপনারা তো দেখেছেন, আমাকে এশিয়াটিক সোসাইটি বলছে যে ওদের ইতিহাসে এত সমাগম হয় না, আর তার একটা বিশাল অংশই ছিল তরুণদের। তো ওরা যত জানবে, যত প্রশ্ন করবে, এটা কিন্তু হেলথি থিং। আমাদের বড় হিসাবে যারা জ্ঞানী গুণীজন আছেন, তারা যেন সেই তথ্যগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারেন। তো ওদের প্রশ্নটা আসছে, আমার ধারণা এই অচলায়তন ভেঙে যাবে। সত্যি কথা, আমরা এই অসহিষ্ণুতাটা কেন এটা ডেভেলপ করেছে সোসাইটিতে? জাস্ট খুব সংক্ষেপে, যদি ছোট করে। খুব সংক্ষেপে হচ্ছে যে আইনের শাসনটা আমরা কিন্তু প্রবর্তন করতে পারিনি, এবং আইনের শাসন যারা প্রবর্তন করবে, সেই ধারক বাহকরা কিন্তু এটাকে অলওয়েজ ম্যানিপুলেট করার চেষ্টা করেন। তো এই কারণে ওই একটা যে অহংকার ভাব চলে আসে যে এনিথিং ক্যান পসিবল, এনিথিং ইজ পসিবল। আমার মনে হয় আইনের শাসনের সাথে এই অসহিষ্ণুতা যদি জানা যায় যে এই অসহিষ্ণুতা, এই কথাবার্তা বললে আইনের শাসন প্রযোজিত হবে, যুক্তিতর্ক এটার মাধ্যমে, যে বাইরে যে বলে যে আপনার হয়তো যদি কেউ ভুল বা কোনো কারো বিরুদ্ধে এরকম ঘৃণা উদ্রেককারী কথাবার্তা বলে, যার মাধ্যমে অন্যায় অপরাধ আরও সংগঠিত হয়, ওটাকে হেট ক্রাইমের আন্ডারে পড়ে যায়। আমাদের দেশেও যদি এরকম সত্যিকারে আইন ওভাবে প্রবর্তিত হয়, তাহলে কিন্তু অনেকেই ঠিক হয়ে যাবে। আমাদের অসহিষ্ণুতার সাথে কিন্তু আইনের শাসনের একটা বিরাট ব্যাপার আছে বলে আমি মনে করি। তো আজকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আপনার বক্তব্য বলার জন্য, এবং আমরা আশা করছি যে ভিন্ন মত এবং পলিটিক্যাল অ্যাকোমোডেশন সমাজে আরও বাড়বে, এবং আপনার যে ইতিহাসে যে বক্তব্যটা দিয়েছেন, যে ইতিহাসে যার যার কন্ট্রিবিউশন সেভাবে প্রপারলি রেকগনাইজড হবে। ডেফিনেটলি তাজউদ্দিন আহমেদও তার যে ভূমিকা, সেটা প্রশ্নাতীত অনিবার্য ভূমিকা, এবং পরবর্তীকালে তার যে অবদান, সেগুলো প্রপারলি জাতি স্মরণ করবে, এবং সেভাবে তার স্থান নির্ধারিত হবে। ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।